হ্যালো বন্ধুরা, আজকে আমি এমন একটি মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেখানে কিছু কোরিয়ানদের জাপানিরা কয়লার খনিতে পশুর মতো খাটাচ্ছে। সেখানে তাদের উপর নানাভাবে অত্যাচার করা হতো। আর এই অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে 400 জন শ্রমিক সেখান থেকে পালিয়ে আসে। কিন্তু কিভাবে কোরিয়ানরা সেই নরকে পৌঁছায় আর কেনই বা তাদের উপর এতটা অত্যাচার করা হতো, জানতে হলে সম্পূর্ণ মুভি মনোযোগ দিয়ে দেখতে হবে। তো স্বাগতম আপনাকে মিস্ট্রি অফ মুভিতে। গল্পের শুরুতেই আমরা একটি অডিও শুনতে পাই, যা থেকে আমরা জানতে পারি যে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি সত্য ঘটনার উপর তৈরি করা মুভি। এখানে আমাদের হাসিমা দ্বীপের একটি কয়লা খনি দেখানো হয়, যা জাপানিদের দখলে আছে এবং এখানে কোরিয়ান শ্রমিকদের পশুর মতো কাজ করা হচ্ছে। এই দ্বীপটি চারদিক থেকে জাপানি সৈন্য দিয়ে ঘিরে রাখা আছে, তাই আজ পর্যন্ত এখান থেকে কেউ জীবিত পালাতে পারেনি। এখানে একজন জাপানি সুপারভাইজার একটি শিশুকে একটি ছোট জায়গায় পাঠান, কারণ সেখানে কোনো বড় মানুষের পক্ষে যাওয়া সম্ভব ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত একটি বিস্ফোরণের কারণে সেই শিশুটি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মারা যায়। এটা দেখে সবাই দুঃখ পায় এবং শিশুটির দেহ তার পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এরপর আমরা ইউন নামে একজন ব্যক্তিকে দেখতে পাই, যাকে কোরিয়ান জনগণ তাদের নেতা হিসেবে মানেন। এখানে ইউনের কাছে 3টি ছেলেকে দেখতে পাই, যাদেরকে ইউন এখান থেকে পালানোর প্ল্যান বলছে, যাতে তারা এখান থেকে বেরিয়ে তাদের জন্য সাহায্য পাঠাতে পারে। এরপর সেই 3টি ছেলে ইউনের দেওয়া প্ল্যান অনুযায়ী পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত একজনকে সেখানকার গার্ডরা দেখে ফেলে এবং তাদের সেখানেই মেরে ফেলে। আর বাকি 2টি ছেলে পানির সাথে পালানোর চেষ্টা করে, কিন্তু একটা জাহাজ তাদের দেখে ফেলে এবং তাদের একটা জালে পেঁচিয়ে নিয়ে যায়। মানে পালানোর প্ল্যানটা পুরোপুরি ব্যর্থ হয়। এরপর সিন শিফট হয়ে কোরিয়াতে চলে আসে, যেখানে আমরা একটা মেয়ে সহি এবং তার বাবা লিকে দেখতে পাই। তারা একটি পার্টিতে নাচ গান করছিল। আসলে লি একটি ব্যান্ড চালায় এবং সহিও তার বাবার সাথে একই ব্যান্ডে কাজ করে। এই পার্টি দেওয়ার মূল কারণ হলো এই পার্টিতে যারা এসেছে তারা সবাই সেনাতে জয়েন করার জন্য যাচ্ছে, আর তাদের সম্মান করার জন্যই এই পার্টির আয়োজন করা হয়েছে। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল, আর লির মনে হচ্ছিল কোরিয়ার সাথে জাপানের যুদ্ধে জাপান জিতে যাবে। তাই সে এই পার্টি শেষ করার পর তার বন্ধু সুকিয়ামার কাছে যায়। লি তাকে কিছু টাকা দিয়ে বলে, যেভাবে হোক আমাকে আর আমার ব্র্যান্ডকে জাপানে পাঠানোর ব্যবস্থা করো। তখন সুকিয়ামা তাদেরকে একটা ইনলিগাল উপায়ে জাপানে পাঠানোর ব্যবস্থা করে এবং তার হাতে একটা চিঠি ধরিয়ে দেয়। এরপর দেখা যায় একটা শিপে করে অনেকে জাপানে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে লিরা নিজের ইচ্ছা আসলেও অন্য সবাইকে জোর করে জাপানে পাঠানো হচ্ছে। এরপর জাহাজটি এক জায়গায় থামে, যেখানে লি সুকিয়ামা দেওয়া চিঠিটি একজন সৈনিককে দেখায় এবং বলে যে আমি আপনাদের নেতার সাথে দেখা করতে চাই। কিন্তু সৈনিকটি একটি অদ্ভুত হাসি দেয় এবং তাদের সবাইকে নিয়ে যাওয়ার আদেশ দেয়। এই সময় লি লক্ষ্য করেন যে সুকিয়ামার দেওয়া অসংখ্য চিঠি মাটিতে পড়ে আছে। তখন সে বুঝতে পারে যে সে এবং এই সমস্ত লোক প্রতারিত হয়েছে। সুকিয়ামা তার সাথে প্রতারণা করেছে। তাদের সবাইকে প্রথমে একটা ট্রেনে ওঠানো হয়, এরপর একটা শিপে করে তাদের হাসিমা দ্বীপে পাঠানো হয়। তারা সেখানে পৌঁছানোর সাথে সাথে জাপানি সৈন্যরা তাদের শিপে ওঠে এবং তাদের সবাইকে খারাপভাবে মারতে শুরু করে। এরপর সেখানকার মেয়েদের আর বাচ্চাদের সেখান থেকে একটা ছোট বোটে করে নিয়ে যায়, আর সব ছেলেদের হাসিমা দ্বীপের সেই কয়লা খনিতে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পর লি তার ঘড়ি খুলে একজন জাপানি সৈনিককে দেয় এবং তার মেয়েকে ফিরিয়ে দেওয়ার কথা বলে। আর সে এটাও বলে যে সে একটা ব্যান্ড চালায় আর কোরিয়াতে তার বেশ জনপ্রিয়তা রয়েছে। এই সময় সেখানে একজন জাপানিজ অফিসার আসে আর লিকে জাপানের জাতীয় সঙ্গীত গাইতে বলে। তাই লি তার পুরো ব্যান্ড পার্টি নিয়ে জাপানের জাতীয় সঙ্গীত গাইতে শুরু করে। তখন সেখানে সেই কয়লা খনির ম্যানেজার চলে আসে, যার নাম শিমাজাকি। এখানে এসে তিনি সবার উদ্দেশ্যে বলেন, এখানে আপনাদের কয়লা খনিতে কাজ করানো হবে, এর পাশাপাশি আপনাদেরকে যুদ্ধের ট্রেনিংও দেওয়া হবে, আর আপনারা সবাই আমাদের হয়ে কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবেন। কেউ যদি কোরিয়ার প্রতি টান দেখায় তাহলে তাকে মেরে ফেলা হবে। এরপর তাদের সবাইকে ভালোভাবে পরিষ্কার করে এবং কোনো ছোঁয়াচে রোগ আছে কিনা তাও চেক করে। এরপর তাদেরকে আবাসস্থলে পাঠানো হয়। এখানে তাদের হাতে একটা কাগজ দেওয়া হয়, যেখানে লেখা ছিল যে তাদের এখানে নিয়ে আসার জন্য কত টাকা খরচ হয়েছে আর তাদের এখানে থাকা খাওয়ার জন্য কত টাকা খরচ হবে। এগুলো তাদের এই কয়লা খনিতে কাজ করে পরিশোধ করতে হবে। অন্যদিকে সব মেয়েদের রেড লাইট কলোনিতে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের জাপানি অফিসারদের দাস হিসেবে কাজ করানো হবে। তাদের প্রধান কাজ হলো জাপানি অফিসারদের খুশি করা, আর এইখানে সইকেও নিয়ে আসা হয়েছিল। এদিকে ছেলেদের থাকার জায়গা একেবারে জঘন্য, চারপাশে ময়লা আবর্জনার মাঝেই তাদের থাকতে হবে। আর নিজের টাকা দিয়ে খাবার খাওয়া সত্ত্বেও তাদের পচা খাবার দেওয়া হতো। পরিষ্কার পরিচ্ছন্নতার তো কোনো নামই নেই। খাওয়া দাওয়া শেষ করে তাদের কয়লা খনিতে পাঠানো হয়। সেখানে একে তো একাধারে কাজ করতে হতো, আর যদি কেউ একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করত তাহলে তাকে চরম অত্যাচার করা হতো। এই অত্যাচার করতো নানা নামে এক সুপারভাইজার। তাদের এই অমানবিক অত্যাচার দেখে চৈসাং নামে একটা ছেলে তার সাথে ফাইট করতে চায়, আর শর্ত দেয় যে যদি এই ফাইটে আমি হেরে যাই তাহলে আমি এখানে সারা জীবন কাজ করব, আর যদি আমি জিতে যাই তাহলে এখানকার সুপারভাইজার আমি হব। এই কথা শুনে সেখানকার অফিসার রাজি হয়ে যায়
এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। আসলে সোইসাং নামের সেই ছেলেটি একজন গ্যাংস্টার ছিল, আর তাই সে খুব সহজেই সেই সুপারভাইজারকে হারিয়ে দেয় এবং সে হয়ে যায় এখানকার সুপারভাইজার। অন্যদিকে আমরা দেখতে পাই কিছু মেয়েদের অতিথি আপ্যায়নের জন্য খাবার ঘরে নিয়ে আসা হয়। এখানে জাপানি অফিসাররা ছিল। আসলে এই মেয়েদের জাপানি অফিসারদের দাসী হিসেবে দিয়ে দেওয়া হবে। আর এখানে সহিও ছিল। তার উপর একটা জাপানি অফিসারের বাজে নজর পড়ে। তখন সহি দৌড়ে স্টেজে উঠে যায় এবং বলে, আমি গান গাইতে পারি আর নাচতেও পারি, আমাকে অন্য কাজ দিন। শিমাজাকি জানতে পারে যে সহি ব্যান্ডবাদক লিয়ের মেয়ে। শিমাজাকি বুঝতে পারে তার অনেক প্রতিভা আছে। তখন শিমাজাকি লিয়ার তার পুরো ব্যান্ডকে ডেকে পাঠায়। এখন থেকে প্রতি সপ্তাহে তারা একদিন করে সহির সাথে গান গাইবে, আর সেই দিন তার জন্য ছুটি। সাল 1945 সালের জুলাই মাস। চায়নার ওএসএস প্রশিক্ষণ কেন্দ্রে আমেরিকার সৈন্যদের সাথে কোরিয়ান সৈন্যরাও প্রশিক্ষণ নিচ্ছিল। এখানে এক দক্ষ এজেন্ট ছিলেন যার নাম পার্ক ইয়ং। তাকে কোরিয়ান ক্যাপ্টেনরা ডেকে নিয়ে বলেন, আমেরিকা এমন একটি পারমাণবিক বোমা তৈরি করছে, সেটা দিয়ে যদি জাপানে হামলা করা হয় তাহলে জাপান হার মানতে বাধ্য হবে। যদি এই তথ্য সত্য হয়ে থাকে তাহলে আমাদের উচিত এই সময়ে জাপানের উপর আক্রমণ করা, কারণ জাপান এই সময় দুর্বল হয়ে থাকবে আর আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না। এরপর ক্যাপ্টেন পার্কে একজন লোকের ছবি দেন এবং বলেন তার নাম ইউন, আর সে বিগত বছর কোরিয়ার স্বাধীনতার জন্য লড়াই করেছে, আর তাই তার এই বিষয়ে দক্ষতা রয়েছে। কিন্তু 2 বছর আগে তাকে জাপানি সৈন্যরা আটকে ফেলে। আমরা ভেবেছিলাম যে তাকে হয়তো অত্যাচার করে মেরে ফেলা হয়েছে, কিন্তু এক গোপন সূত্রে জানা গেছে যে সে এখনো বেঁচে আছে, আর তাকে হাসিমা দ্বীপের কয়লা খনিতে কাজ করা শ্রমিকদের নেতা বানিয়ে রাখা হয়েছে, আর তোমাকে গিয়ে ইউনকে সেখান থেকে নিয়ে আসতে হবে। এরপর আমরা দেখতে পাই কয়লার খনিতে কয়লা ওঠানোর সময় একজন শ্রমিকের পা পিছলে পড়ে যাওয়ার কারণে কয়লার ট্রলি নিচের দিকে পড়ে যাচ্ছিল। তখন একজন শ্রমিক এসে সেই ট্রলিটা ধরে ফেলে, আর আমরা দেখতে পাই এটাই সেই এজেন্ট পার্ক, মানে সে ইউনকে নিয়ে যাওয়ার জন্য এখানে শ্রমিক হিসেবে এসেছে। এই দিন সেই খনিতে আরেকটা দুর্ঘটনা ঘটে। একই রকম ভাবে সেই ট্রলিটি পড়ে যাচ্ছিল, কিন্তু এবার তার নিচে চাপা পড়ে অনেকে আহত হয় আর অনেকে মারাও যায়। ট্রলিটি নিচে গিয়ে গ্যাস পাইপ ফাটিয়ে দেয়, আর সেই গ্যাস কারেন্টের সাথে লেগে একটা বিশাল বিস্ফোরণ ঘটায়। পুরো খনিতে আগুন ছড়িয়ে পড়ে। এই আগুন 2 নম্বর খনিতে লেগেছিল আর আস্তে আস্তে অন্য খনিগুলোতেও চলে যাচ্ছিল। এই খবর পেয়ে শিমাজাকি রাগে ফেটে পড়ে। শিমাজাকির মতে শ্রমিক মারা গেলে যাক, কিন্তু খনির কোনো সমস্যা হওয়া যাবে না। তাই সে 2 নম্বর খনির চারদিক বন্ধ করে দিয়ে ব্লাস্ট করে দিতে বলে। এদিকে খনির ভেতরে শ্রমিকেরা বাইরে বের হওয়ার চেষ্টা করছিল, কিন্তু সব রাস্তা বন্ধ করে দেওয়ার কারণে তারা বের হতে পারছিল না। তখন তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু সব রাস্তা বন্ধ, তাই এখন তারা একটা সুড়ঙ্গ করে অন্য খনিতে যাবে, কারণ সব খনি একেবারে পাশাপাশি ছিল। এই সময় একজন বলে তার কাছে একটা ডায়নামাইট আছে, এটা পেয়ে তাদের কাজ আরো সহজ হয়ে যায়। তারা সেই ডায়নামাইট দিয়ে একটা সুড়ঙ্গ করে ফেলে, আর সেই সুড়ঙ্গ দিয়েই অন্য একটা খনিতে চলে আসে, আর এই যাত্রায় তারা বেঁচে যায়। এদিকে শ্রমিক নেতা ইউন খনির রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য অনেক রেগেছিলেন এবং তিনি বলেন এই দুর্ঘটনায় যারা মারা গেছে আর যারা আহত হয়েছে তাদের সব দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। এই দুর্ঘটনায় যারা মারা গেছে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করতে হবে এবং যারা আহত হয়েছে তাদের সঠিক চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতে হবে। যদি প্রশাসন এই শর্ত না মানতে চায় তাহলে আমরা আন্দোলন করব। এরপর শিমাজাকিকে এই ঘটনা জানানো হয়। তখন শিমাজাকি খুব সহজেই সব কথা মেনে নেয়, কারণ তার মনে অন্য কিছুই চলছিল। শিমাজাকি শ্রমিকদের চিকিৎসার কথা বলে বাহিরে নিয়ে এসে তাদের নির্মমভাবে মেরে ফেলত। এদিকে মেয়েদের উপর দিনের পর দিন অত্যাচার বেড়েই চলছিল, আর এইখানে মালিয়ং নামে একটা মেয়ে একটু বেশি সুন্দর ছিল, তাই তার উপর অত্যাচার একটু বেশি হতো। একদিন এরকম দেখে সেই গ্যাংস্টার ছেলে চুইসাং তাকে সেখান থেকে নিয়ে যায় এবং তার থেকে জানতে পারে সে এখানে কিভাবে পৌঁছালো। মালিয়ং বলে, আমি প্রথমে কাজের খোঁজে চীনে গিয়েছিলাম, কিন্তু সেখানে আমাকে কোনো কাজ না দিয়ে আমি সুন্দর দেখে আমাকে জাপানি সৈন্যদের কাছে বিক্রি করে দেয়। জাপানি সৈন্যরা সেখানে কিছু আমার মতো আরো অনেক কোরিয়ান মেয়েদের অত্যাচার করে। কেউ তাদের অত্যাচারের প্রতিবাদ করতে গেলে তাকে নৃশংসভাবে শাস্তি দেওয়া হতো। অনেকে এই সময় মারাও যেত। এইভাবে মেয়েরা সবকিছু মুখ বুঝে সহ্য করত। এরপর সেখান থেকে মালিয়ংকে এই হাসিমা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। এইসব ঘটনা শুনে চুইসাং দুঃখ প্রকাশ করে এবং বলে শীঘ্রই আমাদের ভালো সময় আসবে। এদিকে শিমাজাকি লিকে তার কাছে ডেকে পাঠায় এবং বলে গতকাল আমাদের এক অফিসারের মেয়ে মারা গেছে আর তারা একটা মেয়ে পালন নিতে চায়। যদি তোমার মেয়েকে সেখানে পাঠিয়ে দাও তাহলে তোমার মেয়ে সেফ থাকবে। এমনিতেও এই জায়গাটা তোমার মেয়ের জন্য একেবারে সেফ না। কিন্তু লি বুঝতে পারে শিমাজাকি মিথ্যা বলছে। শিমাজাকি হয়তো তার মেয়েকে সেই অফিসারের কাছে বিক্রি করে দিবে। আসলে শিমাজাকি তার পোস্ট ধরে রাখার জন্য তার উপরের অফিসারদের নানাভাবে খুশি করত।
আর এই কারণে সীমাজাকি লির মেয়েকে সেই অফিসারদের কাছে বিক্রি করে দিবে। লি এসব বুঝে যাওয়ার কারণে সেখান থেকে পালিয়ে যাওয়ার কথা ভাবে। অন্যদিকে সে এজেন্ট পার্ক ইউনের কাছে যায়। সে নিজের পরিচয় দেয় যে আমি একজন কোরিয়ান মুক্তিবাহী এজেন্ট আর আমি আপনাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। এতে ইউনও রাজি হয়ে যায়। এর জন্য প্ল্যান হলো প্রথমে পার্ক তার অফিসের সাথে যোগাযোগ করে এই দ্বীপের কাছাকাছি একটা জাহাজ পাঠাতে বলবে আর তারা কোনোভাবে সেই জাহাজে উঠে পড়তে পারলেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু তাদের সাথে যোগাযোগ করা মোটেই সহজ ছিল না। এর জন্য যোগাযোগের কোনো এক মাধ্যম লাগবে, কিন্তু তাদের কাছে যোগাযোগের মতো কোনো ফোন বা অন্য কিছু ছিল না। তাই তাদের এখন এই জায়গায় কন্ট্রোল রুমে যেতে হবে। সেখানে একটা টেলিগ্রাম আছে যার মাধ্যমে পার্ক তার অফিসের সাথে যোগাযোগ করতে পারবে, কিন্তু সেখানে শুধু জাপানিরাই ঢুকতে পারে। তবে লি যেহেতু প্রতি সপ্তাহে একবার গান গাওয়ার জন্য সেসব জায়গায় যায়, তাই তাকে দিয়ে এই কাজ করানো যেতে পারে। লিকে এই কথা বলার পর সে সব ঘটনা না জেনে এই কাজ করতে চায় না। তখন পার্ক তাকে সব ঘটনা খুলে বলে। এই ঘটনা শুনে লি বুঝতে পারে তারা পালিয়ে যাওয়ার প্ল্যান করছে আর এটাই সুযোগ তার মেয়েকে এখানে থেকে বের করার। তাই লি এই প্রস্তাবে রাজি হয়, কিন্তু তাদেরকে একটা শর্ত দেয় যে তোমাদের সাথে আমাকে আর আমার মেয়েকেও নিয়ে যেতে হবে। এজেন্ট পার্ক এতে রাজি হয়। তখন লি তার কাজে লেগে পড়ে। সে সব গার্ডদের চোখ ফাঁকি দিয়ে সেই রুমের চাবির ছাপ নিয়ে নেয়। এরপর সেখানকার এক চাবি প্রস্তুতকারীকে কিছু টাকা দিয়ে চাবি বানিয়ে নেয়। চাবি প্রস্তুত করে সেগুলো পার্কের কাছে নিয়ে যায়। পরদিন দেখা যায় হাসিমা দ্বীপের উপর দিয়ে কিছু আমেরিকান যুদ্ধবিমান উড়ে যাচ্ছে। এতে বোঝা যায় আমেরিকা খুব শীঘ্রই এই দ্বীপে বোমা হামলা চালাবে, যা এখানে কাজ করা শ্রমিকদের জন্য বিপদ সংকেত। এদিকে পার্ক সেই নকল চাবি ব্যবহার করে সেই কন্ট্রোল রুমে চলে যায় এবং সফলভাবে তার অফিসের সাথে কথা বলে। এরপর সেখান থেকে বেরিয়ে আসার সময় সে শ্রমিকদের হিসাব রাখা একটা লকার দেখতে পায়। সেই হিসাবগুলো দেখে সে অবাক হয়ে যায়। এখানে একটা রহস্য রয়েছে যার উত্তর শুধুমাত্র শ্রমিক নেতা ইয়ন দিতে পারবে। পরের দিন রাতে তারা পালানোর জন্য বের হয়। তখন লি তাদের দেখে ফেলে, তাই লি তার মেয়েকে আনতে যায়, কারণ লিরাও তাদের সাথে যাবে। এদিকে পার্ক শ্রমিক নেতা ইয়নকে বলে, আমি কন্ট্রোল রুমে শ্রমিকদের বেতনের হিসাব দেখেছি। তারা বেতন খুব কম পায় ঠিকই, কিন্তু তারা যে পরিমাণ বেতন পায় সেটুকুও তাদের অ্যাকাউন্টে যাচ্ছে না। সেই সব বেতন দুইটা অ্যাকাউন্টে যাচ্ছে। একটা হলো সীমাজাকির অ্যাকাউন্ট আর অন্যটা হলো শ্রমিক নেতা ইয়নের অ্যাকাউন্টে। কিন্তু কেন আপনার অ্যাকাউন্টে শ্রমিকদের বেতন যাচ্ছে? তখন ইয়ন বলে, এসব ম্যানেজার সীমাজাকির চাল। সে আমাকে সবার কাছে খারাপ বানাতে চায়। পার্ক বলে, প্রতিটা চেকে আপনার স্বাক্ষর আছে, তাই মিথ্যা বলে কোনো লাভ নেই। আপনি একজন কোরিয়ান নেতা হওয়া সত্ত্বেও আপনাকে নিয়ে জাপানিরা কোনো টেনশন করছে না, আর আপনার ওপরে এতদিনে কোনো অত্যাচারও করছে না। এর পিছনে আসল রহস্য কি? অনেক কথা কাটাকাটির পর জানা যায় এই নেতা ইয়ন আসলে জাপানিদের লোক, আর তারাই তাকে এখানকার নেতা বানিয়েছে, যাতে তারা শ্রমিকদের বেতন নিজেরাই রেখে দিলেও কেউ প্রতিবাদ না করে। আর এই বেতনের টাকাগুলো সীমাজাকি আর ইয়ন ভাগাভাগি করে নেয়। আর যেহেতু নেতা ইয়ন নিজে জাপানিদের হয়ে কাজ করে, তা আজ পর্যন্ত কেউ এই দ্বীপ থেকে পালাতে পারেনি, কারণ ইয়ন পালানোর সব খবর সীমাজাকিকে জানিয়ে দিত। তাই পার্ক ইয়নের দিকে বন্দুক তাক করে। তখনই সেখানে লিরাও চলে আসে। পার্ক তাদের বেতনের হিসাব বই দেখিয়ে বলে, নেতা ইয়ন একজন ধোঁকাবাজ, তাই তাকে আর বিশ্বাস করা যাবে না। এই সময় সেখানে বোমা হামলা হয়। আমেরিকান সৈন্যরা তাদের হামলা শুরু করে দিয়েছে। আমেরিকান সৈন্যরা বোম মেরে একের পর এক ভ্রমণ উড়িয়ে দিচ্ছে। এর মধ্যে যেসব শ্রমিকরা ছিল তারা সবাই দৌড়ে নিচের দিকে যাচ্ছিল, কারণ সেখানে একটা বাংকার আছে। কিন্তু জাপানিরা এত শ্রমিকদের সেই বাংকারে ঢুকতে দেয় না, যার ফলে অনেক শ্রমিক বোমা হামলায় আহত হয় এবং মারাও যায়। এই হামলায় ম্যানেজার সীমাদাকেও গুরুতরভাবে আহত হয়, আর এজেন্ট পার্কও আহত হয়, কিন্তু লিরা তাকে সহযোগিতা করে সুস্থ করে তোলে। এই হামলায় অনেক কোরিয়ান শ্রমিক মারা যায়। তাদের বাংকারে ঢুকতে না দেওয়ায় শ্রমিকরা আন্দোলন করে, আর এই সময় কিছু কোরিয়ান শ্রমিক বদলা নেওয়ার জন্য একটা জাপানি মেয়েকে ধর্ষণ করে। এদিকে জাপানিরা জানতে পারে যে আমেরিকানরা আগামীকাল জাপানের নাগাসাকিতে বোমা হামলা করবে, তাই এই দ্বীপে আর থাকা যাবে না। তবে এখানে থেকে যাওয়ার আগে এইসব শ্রমিকদের মেরে ফেলতে হবে, কারণ তাদের উপর যে অত্যাচার করা হয়েছে তা যদি কোরিয়ানরা জানতে পারে তাহলে পুরো কোরিয়া আর আমেরিকা একসাথে মিলে জাপানের উপর আক্রমণ করবে। তাই কোরিয়ান শ্রমিকদের মেরে ফেলাই ভালো হবে। পরের দিন দেখা যায় জাপানি সৈন্যরা খুবই রেগে আছে। এর কারণ হলো গতকাল কোরিয়ান শ্রমিকরা যে মেয়েকে ধর্ষণ করেছে সে মারা গেছে। এটা নিয়ে বিচার বসলে চোয়েসাংয়ের সাথে ফাইটে হেরে যাওয়া সেই সুপারভাইজারটি বদলা নেওয়ার জন্য মিথ্যা বলে। সে বলে যে এই ধর্ষণটি গ্যাংস্টার চোয়েসাং করেছে। তাই চোয়েসাংকে একটা রুমে নিয়ে এসে অনেক টর্চার করা হয়। এরপর আমরা দেখতে পাই সীমাজাকি আর শ্রমিক নেতা ইয়ন মিটিং করছে। সীমাজাকি বলছে যে আমরা এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় তোমাকেও নিয়ে যাব, তুমি একদম সেফ, কিন্তু এর আগে এখানে থাকা শ্রমিকদের মেরে ফেলতে হবে। এর জন্য সবচেয়ে ভালো উপায় হলো
সকল শ্রমিকদের একটা খনিতে নিয়ে গিয়ে সেই খনি ব্লাস্ট করে দেওয়া। এসব কথা উপরে থেকে পার্ক আর সহি শুনে ফেলে। সেই দিন রাতে শ্রমিক নেতা ইউন সব শ্রমিকদের আশ্বাস দেয় যে এখন আর তাদের ওপর কোনো অত্যাচার হবে না, তাদের সকল দাবি মেনে নেওয়া হবে, আর এখন জাপানি আর কোরিয়ানদের সমান অধিকার থাকবে। তাই এখন আমাদের খনির কাজ শুরু করে দেওয়া উচিত। এই সময় সেখানে পার্ক চলে আসে এবং ইউনের সব কুকৃতি বলে দেয়। সে বলে যে ইউন সবাইকে খনিতে নিয়ে গিয়ে মেরে ফেলবে। তখন লি সবাইকে সেই বেতনের হিসাব বই দেখায়, যেটা দেখে সবাই বুঝতে পারে যে এই ইউন আসলে ধোঁকাবাজ, আর সবাই তার উপরও ক্ষিপ্ত হয়। এই সময় পার্ক ইউনকে গলা কেটে হত্যা করে। এরপর সে সবাইকে জানায় যে কালকে সবাইকে মেরে ফেলার প্ল্যান করা হয়েছে, তাই আমাদের বাঁচতে হলে আজকেই পালাতে হবে। আর এইখান থেকে পালানোর জন্য এই দ্বীপে যেসব কয়লাবাহী জাহাজ রয়েছে তাতে করে পালানো যাবে। তো কারা পালাতে চাও? তখন সবাই তাদের হাতে থাকা মোমবাতি দিয়ে সহমত জানায়। এরপর তারা প্ল্যান করে যে তারা সেই জাহাজ পর্যন্ত কিভাবে পৌঁছাবে। কয়লা খনি থেকে যে ব্রিজের উপর দিয়ে কয়লা জাহাজে ওঠানো হয়, সেই ব্রিজে যদি ওঠা যায় তাহলে তারা জাহাজ পর্যন্ত চলে যেতে পারবে। কিন্তু এই সময় জাপানি সৈন্যরা বাধা দিতে পারে, তাই তাদের প্রয়োজন কিছু অস্ত্র। এই জন্য সব শ্রমিকদের অস্ত্র সংগ্রহের কাজে লাগিয়ে দেওয়া হয়। কিছু লোক ডায়নামাইট সংগ্রহ করে, কিছু লোক গিয়ে জাপানি সৈন্যদের অস্ত্র চুরি করে আনে। এভাবে তারা তাদের প্রস্তুতি নেয়। এদিকে কিছু লোক গিয়ে চৈচাংকে সেখান থেকে ছাড়িয়ে নিয়ে আসে, তারপর কয়লা জাহাজে দখল করে ফেলে। আর এখন শুধু সবার সেই কয়লা জাহাজে ওঠার পালা। একে একে সব শ্রমিকেরাই সেই জাহাজে উঠছিল। কিন্তু এই সময় কিছু সৈন্যরা তাদের দেখে ফেলে। তখন পার্ক তাদের মেরে ফেলে। আর এই শব্দে সেখানকার সব সৈন্যরা বুঝে ফেলে যে শ্রমিকরা পালিয়ে যাচ্ছে। তাই সৈন্যরা চারদিকে আগুন লাগিয়ে দেয়। এতে রাতের অন্ধকারেও সব শ্রমিকদের দেখা যাচ্ছিল। সৈন্যরা তাদের উপর গুলি করতে শুরু করে। এই গুলির মধ্যে দিয়ে কেউ জাহাজে পৌঁছাতে পারছিল, আবার অনেকেই মারাও যাচ্ছিল। এই সময় সৈন্যদের আটকানোর জন্য চৈচাং তার সাথীদের নিয়ে তাদের সংগ্রহ করা অস্ত্র দিয়ে সৈন্যদের উপর আক্রমণ করে। এই সময় সবাই তাড়াহুড়ো করে ব্রিজ পার হতে গিয়ে ব্রিজ ভেঙে ফেলে। আর এর ফলে শ্রমিকরা জাপানি সৈন্যদের মুখোমুখি হয়ে পড়ে। এদিকে লি এখানে কোনোভাবে মরতে চায় না। সে যেভাবে হোক বাড়ি ফিরে যেতে চায়। তাই সে ভেঙে যাওয়া ব্রিজ একাই ওঠানোর চেষ্টা করে। এরপর তার দেখা দেখে অনেকে সেই ব্রিজ তুলতে আসে, কিন্তু কিছু দূর তোলার পর আর তোলা যাচ্ছে না। তখন লি একটা জাপানের পতাকা কেটে এরপর সেই দড়ি দিয়ে বেঁধে সেই ব্রিজটা ওঠানো হয়। এরপর একে একে সবাই সীমানা পার হয়ে যায়। এদিকে মালিয়ং আর চৈচাং গুলিবিদ্ধ হয়েছে, তাই তারা সেখানেই মারা যায়। ব্রিজ দিয়ে অনেকেই পার হয়ে গেছে, কিন্তু যখন লি আর সহি পার হতে যাচ্ছিল তখন সেখানে অস্থায়ী ম্যানেজারটি চলে আসে আর লিকে দেখে তার উপর গুলি করে আর সহিকেও ধরে ফেলে। তখন লি একটা বন্দুক দিয়ে ম্যানেজারটিকে গুলি করে। এতে সেই ম্যানেজারটি আহত হয়। আর এই সময় সহি একটা পেট্রোল বোমা তার গায়ে ব্লাস্ট করে দেয়। এই সময় পার্ক এসে তার গলা কেটে ফেলে। এরপর সে বলে যে সব ম্যানেজার মারা গিয়েছে আর অনেক জাপানি সৈন্যরাও মারা গিয়েছে, তাই এই যুদ্ধ এখানেই শেষ হবে আর কোরিয়ানরা তাদের বাড়ি ফিরে যাবে। অবশেষে সব শ্রমিকেরা জাহাজ এসে পড়ে। এখানে লির গায়ে গুলি লাগার কারণে সে গুরুতর আহত ছিল। সে বুঝতে পারে সে আর বাঁচবে না, তাই সে তার মেয়ের দায়িত্ব পার্কের হাতে দিয়ে দেয় এবং বলে তাকে দেখে রাখো। আর এখানে লি তার মেয়ের সাথে কথা বলতে বলতে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর এর মধ্যে দিয়ে এই অসাধারণ মুভিটির সমাপ্তি হয়। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।